বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাঝে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 7 এবং 8 নং পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, অর্থাৎ 108 নং পৃষ্ঠা পর্যন্ত। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো দিব। চলো আমরা প্রথমে 107 নং পৃষ্ঠায় চলে যাই। এখানে তোমাদের মুখস্থ করতে হবে 107 নং পৃষ্ঠাটি। মূলত দেখো, এখানে প্রথমেই লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি চারটি। বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি চারটি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। দেখো, 1972 সালে গণপরিষদে গৃহীত সংবিধানের চারটি মূলনীতির কথা বলা আছে: জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এই জাতীয়তাবাদকে বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বাঙালি জাতিগত পরিচয়, জাতীয় ঐক্য গঠিত হয়। তাই সংবিধানে বলা হয়েছে যে একই ভাষা বা সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তার মানে জাতীয়তাবাদের ভিত্তি কেমন হবে? আমাদের সংবিধানে কি বলা আছে? সমাজতন্ত্র অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত এবং অর্থনৈতিক ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা সমাজতন্ত্রের মূল লক্ষ্য। গণতন্ত্র রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করবে না। এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তবে এখানে একটু কথা আছে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শহীদ বা নিহত হওয়ার পরে সংবিধানে মূলনীতি কিছু পরিবর্তন ঘটেছে। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যায় যদি সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালন ও সম অধিকার নিশ্চয়তা দেওয়া হয়েছিল, তবুও তৎকালীন সরকার সংবিধান পরিবর্তন করে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। তখন ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়। যদিও বহু ধর্মের মানুষের দেশে রাষ্ট্রের এরকম ধর্মের পরিচয় হতে পারে কি না, অনেকেই প্রশ্ন তোলেন। এছাড়া সমাজতন্ত্রে বদলে সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে। এ সময় নাগরিক পরিচয় ক্ষেত্রে বাংলাদেশি কথাটা যোগ করা হয়েছে। আরো পরে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের পরিচয় ও স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্রে। এরপরে বলা আছে, দেখো, একটি রাষ্ট্রের মূলনীতি বা বাংলাদেশের মূলনীতি কয়টি? চারটি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের মূলনীতি কয়টি, কি কি আলোচনা করো, তখন তোমার এটা বলতে হবে যে বাংলাদেশের মূলনীতি বা বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি চারটি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সুতরাং এটা তোমাদের মুখস্থর বিষয়, তোমরা মুখস্থ করে ফেলবা এবং জেনে নিবা অধিতত্ত্ব হিসাবে। এরপরে চলে যাও তোমরা 108 নং প্রশ্নে, যেখানে আমরা অনুশীলনীমূলক কাজের সমাধান করব এবং এই ছক পূরণ করব অধিকার এবং কর্তব্য সম্পর্কে। দেখো, সংবিধানের প্রকারভেদ। সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ স্বরূপ। একটি রাষ্ট্র পরিচালনার কিছু নীতিমালা থাকা প্রয়োজন। কোন কোন রাষ্ট্রের সংবিধান এই নীতিমালা পরিবর্তন ও সংশোধন করা যায়, আবার কোন কোন রাষ্ট্রে এটা অপরিবর্তনীয়। এর জন্য বলা হয় সংবিধানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পরিবর্তনীয় আর একটা অপরিবর্তনীয়। আবার বলা যায় একটি লিখিত সংবিধান, একটি অলিখিত সংবিধান। কোন কোন রাষ্ট্রের নীতিমালা লিখিত আকারে থাকে, কোন কোন রাষ্ট্রের থাকে অলিখিত আকারে। যেরকম যুক্তরাজ্যে প্রথাগত তোমাদের বিধান অনুসারে চলে, তার মানে ইউকে মূলত হচ্ছে অলিখিত সংবিধান। আর আমেরিকা, ভারত, বাংলাদেশ এগুলো হচ্ছে লিখিত সংবিধান এবং এটা পরিবর্তন করা যায় না খুব সহজে, এর জন্য বলা হয় দুষ্পরিবর্তনীয়। তাহলে আমরা সংবিধানকে কয়েক ভাগে ভাগ করতে পারি। মূলত বলতে পারি একটি পরিবর্তনীয়, একটি অপরিবর্তনীয়, বা বলতে পারি একটি লিখিত, একটি অলিখিত, বা একটি পরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া প্রভৃতি সহ বিশ্বের প্রায় সব দেশের সংবিধান লিখিত। এরূপ সংবিধান রচিত হয় দেশের বিশিষ্ট গুণী জ্ঞানী প্রজ্ঞাপন রাজনীতিবিদের মাধ্যমে এবং তা কোনো গণপরিষদ বা সম্মেলন কর্তৃক প্রণীত এবং ঘোষিত ও স্বীকৃত হয়ে থাকে। অনুশীলনীমূলক কাজ কি? দেখো, বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকের অধিকার কর্তব্য দলে আলোচনা করে লিখি। প্রয়োজনে বই, ইন্টারনেট বা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করি। তোমাদের সবচেয়ে ভালো হবে তোমরা লাইব্রেরি থেকে বাংলাদেশের সংবিধান কিনে নিবা। একটা 200 টাকার মতো দাম নিতে পারে। তাহলে এখানে আমাদের কি কি সংবিধানের অধিকার আছে এবং আমাদের এই রাষ্ট্রের প্রতি কর্তব্যগুলো কি কি, সবগুলোই আলোচনা এখন করে ফেলবো। দেখো, বাংলাদেশের সংবিধানের মূল নীতি অনুসারে নাগরিকের অধিকার ও কর্তব্য দলে আলোচনা করে লেখো। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। অধিকারগুলো কি কি? দেখো, আইনের দৃষ্টিতে সমান বলে বিবেচিত হওয়া,
ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ বা জন্মস্থানগত পার্থক্যের কারণে কোনরূপ বৈষম্যের সৃষ্টি না করা বা শিকার না হওয়া, এটা আমাদের অধিকার। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে কোনরূপ বৈষম্যের শিকার না হওয়া, যে কোনো স্থানে অবস্থানরত অবস্থায় আইনের আশ্রয় লাভ করতে পারা, আইন বহির্ভূত কোনো ব্যবস্থা গ্রহণের শিকার হয় জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত না হওয়া, আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া দোষী সাব্যস্ত না হওয়া, বাংলাদেশের সর্বত্র অবাধে যাতায়াত করতে পারা, শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় সমবেত হয়ে ন্যায্য দাবি উত্থাপন বা আদায় করতে পারা, বিভিন্ন সমিতি সমবায় রাজনৈতিক দল গঠন করতে পারা, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা, এগুলো হচ্ছে আমাদের অধিকার। যে কোনো আইনগত পেশা বা বৃত্তি গ্রহণ করতে পারা, যে কোনো ধর্ম অবলম্বন পালন ও প্রচার করতে পারা, ব্যক্তিগত সম্পত্তি অর্জন, সংরক্ষণ ও বিক্রি করতে পারা, বসবাসের জন্য আবাসস্থলের নিরাপত্তা এবং যে কোনো প্রকার যোগাযোগের গোপনীয়তা রক্ষা করার অধিকার থাকা, এগুলো হচ্ছে আমাদের অধিকার। এগুলো আমাদের অধিকার কে দিবে? রাষ্ট্র দিবে। তাহলে আমাদের কর্তব্য কি দেখো, নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা, রাষ্ট্রের সংবিধান মেনে চলা, কর প্রদান করা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, সততার সাথে ভোট প্রদান করা, রাষ্ট্রীয় মূলনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, জাতীয় সম্পদ রক্ষা করা, পরিবার ও সমাজের প্রতি কর্তব্য পালন করা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের কর্তব্য, আর এগুলো হচ্ছে আমাদের অধিকার যা আমরা রাষ্ট্র থেকে পেয়ে থাকি। আর রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে যে কাজগুলো করব, আমরা এই কাজগুলো এখানে বললাম। আরো অনেক আছে, আমরা এই 10-11টার মতো আলোচনা করলাম। তোমরা সবগুলো মুখস্থ করে নিতে পারো বা জেনে নিতে পারো, যার ফলে তোমাদের জীবন বা পথ চলা খুব সহজ হবে। তাহলে আমাদের এই শখ পূরণ হয়ে গেল। এখানে তোমাদের 5টা আছে, আমি অনেকগুলো আলোচনা করছি, তোমরা যে কোনো 5টি লিখে ফেলবে। তাহলে আজকে আমাদের অধ্যায় কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করা শেষ আমাদের। আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান তোমাদের মাঝে তুলে ধরবো নতুন বইয়ের। এর জন্য তোমরা আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।